গোরস্থানে পরিণত হওয়া গাজা উপত্যকা দখলের চূড়ান্ত নির্দেশ দিলেন নেতানিয়াহু। ইসরায়েলিরা বিরোধিতা করলেও ঘুমের ভান ধরে আছে আরব বিশ্ব। ফ্রান্স কানাডার পর এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে অস্ট্রেলিয়া। যুদ্ধক্ষেত্রে নিহত আল জাজিরার সাংবাদিকের আবেগঘন স্ট্যাটাস ভাইরাল। উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের রাজনীতি। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ফুঁসে উঠেছে বিরোধীরা। বিক্ষোভ চলাকালে কংগ্রেস নেতা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক, বইছে নিন্দার ঝড়। সিন্ধু নদ ইস্যুতে আবারও মুখোমুখি ভারত পাকিস্তান। দিল্লির বাঁধ নির্মাণ শেষে 10 মিসাইলে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি পাক সেনা প্রধানের। আবারও শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তুরস্ক। লণ্ডভণ্ড হয়ে গেছে সিন্দিগ্রি শহর, বহু হতাহতের শঙ্কা। রীতিমতো গোরস্থানে পরিণত হয়েছে গোটা গাজা উপত্যকা। বোমা আর বুলেটের সাথে যুদ্ধ করার চেয়েও এখন বড় যুদ্ধ করতে হচ্ছে ক্ষুধার সাথে। খাবারের কষ্টে না খেয়ে মারা যাচ্ছে বহু শিশু। হাজার হাজার মানুষের মৃত্যুর পরও হৃদয় ঘামছে না বিশ্ব নেতাদের, আর ঘুমের ভান ধরে আছে আরব বিশ্ব। এমন পরিস্থিতিতে গোটা গাজা উপত্যকা দখলের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন তাদের নিরাপত্তা মন্ত্রিসভা গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করেছে। তার দাবি, যুদ্ধবিরতি নিয়ে কোনো সমাধান না আসা এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা, আর এতে মদদ দিচ্ছে যুক্তরাষ্ট্র। অভিযানের সময়সীমা নিয়ে নেতানিয়াহু বলেন, গাজা সিটি দখলের জন্য সেনাবাহিনীকে দ্রুত সময়সূচি কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। নেতানিয়াহু দাবি করেন তার উদ্দেশ্য গাজা দখল নয়, গাজার সশস্ত্র বাহিনীকে হারানো। তবে গাজার স্বাধীনতাকামী সংগঠনের নেতারা বলছেন, গাজাকে মুক্ত করার নামে এখানে একটি পুতুল প্রশাসন বসাতে চায় আমেরিকা ইসরায়েল, যা অনেকটা রিমোটের মতো নিয়ন্ত্রণ করবেন ট্রাম্প নেতানিয়াহু, যা কোনোভাবেই হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ইসরায়েলের এমন আগ্রাসী পদক্ষেপের বিরুদ্ধে অবশ্য লোক দেখানোর নিন্দা জানিয়েছে সৌদি আরব। কাগুজে এই বিবৃতি দিয়ে কোনো মতো নিজেদের দায় এড়ানোর চেষ্টা করেছে বাদশাহ সালমান প্রশাসন। তবে এখনও মুখে কুলুপেটে আছে আরব বিশ্বের বাকি দেশগুলো। সমালোচকরা বলছেন, যখন আমেরিকা ইসরায়েলে গাজাবাসীর রক্ত দিয়ে পিপাসা মেটাচ্ছেন, তখন কাতার, কুয়েত, বাহরাইন আছে তেল বিক্রির চিন্তায়। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আরবরা ঘুমের ভান ধরে থাকলেও খোদ ইসরায়েলের সাধারণ বাসিন্দারাই নেতানিয়াহুর গাজা দখলের সিদ্ধান্তের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। তারা রাস্তায় নেমে বিক্ষোভ পর্যন্ত করছে। তারা কোনোভাবেই যুদ্ধ চায় না, এমনকি গাজা দখলের বিরুদ্ধে তারা। অমিত হাসান, রবিন, যুগান্তর নিউজ। ব্রিটিশ, ফ্রান্স ও কানাডার পর এবার একই পথে হাঁটছে অস্ট্রেলিয়া। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানালো দেশটি। আগামী মাসে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে এই ঘোষণা দিবেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। সোমবার তিনি এ ঘোষণা দেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। অ্যান্থনি আলবানিজ বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে প্রতিশ্রুতি পাওয়ার পর এ পদক্ষেপ নেওয়া হবে। মধ্যপ্রাচ্যের সহিংসতার চক্র ভাঙতে এবং গাজায় সংঘাত, দুর্ভোগ ও দুর্ভিক্ষের অবসান ঘটাতে দ্বিরাষ্ট্রীয় সমাধান হবে মানবতার সেরা প্রত্যাশা। এই সিদ্ধান্ত শান্তি প্রতিষ্ঠার জন্য সমন্বিত বৈশ্বিক প্রচেষ্টার এক অংশ। তবে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রে মুক্তিগামী সংস্থার কোনো ভূমিকা থাকবে না বলেও স্পষ্ট করেছে অস্ট্রেলিয়া। এর আগে গত 2 সপ্তাহ ধরে যুক্তরাজ্য, ফ্রান্স, নিউজিল্যান্ড এবং জাপানের নেতাদের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্তে এসেছে বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী। তবে এদিকে পশ্চিমা দেশগুলো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রতিক্রিয়ায় ইসরায়েল বলছে, ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া সন্ত্রাসবাদকে পুরস্কৃত করার সমান। বিশ্বের বেশিরভাগ দেশ ইতিমধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও অধিকাংশ পশ্চিমা গণতান্ত্রিক দেশ সাম্প্রতিক সময় পর্যন্ত এই স্বীকৃতি থেকে বিরত ছিল। গাজায় ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন আল জাজিরার সাংবাদিক আনাস আল শরীফ সহ 5 সাংবাদিক। আল শিফা হাসপাতালের কাছে সংঘটিত এই হামলায় নিহত হওয়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের শেষ বার্তা লিখে রেখেছিলেন মাত্র 28 বছর বয়সী এই প্রতিবেদক। তার মৃত্যুর পর এক বন্ধু সেই দীর্ঘ বার্তাটি প্রকাশ করেন।
বার্তায় আল শরীফ বলেন, যদি এই লেখা মানুষের কাছে পৌঁছায় তবে ধরে নিতে হবে ইসরায়েল আমাকে হত্যা করতে এবং আমার কণ্ঠস্বর নীরব করতে সফল হয়েছে। জাবালিয়া শরণার্থী শিবিরে বেড়ে ওঠা এই সাংবাদিক জানান, তিনি জীবনের শুরু থেকে সত্য প্রকাশ ও জনগণের কণ্ঠস্বর হওয়ার জন্য সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছেন। জীবনে বহুবার বেদনা ও প্রিয়জন হারানোর অভিজ্ঞতা সত্ত্বেও তিনি কখনো সত্য বিকৃত করেননি, কেননা আল্লাহর ইচ্ছাই সর্বোচ্চ আর তার ফয়সালাই চূড়ান্ত। যারা নীরব থেকেছে, যারা আমাদের হত্যাকাণ্ড মেনে নিয়েছে, যারা আমাদের শিশু ও নারীর লাশ দেখেও বিচলিত হয়নি এবং 1 বছরেরও বেশি সময় ধরে চলা গণহত্যা থামায়নি, তাদের বিরুদ্ধে আল্লাহ সাক্ষী থাকুন। গাজার মানুষকে সীমাবদ্ধতা ও সীমানার বাধা না মেনে মুক্তির জন্য সেতু হয়ে দাঁড়ানোর আহ্বান জানান আনাস আল শরীফ। মৃত্যুর আগে রেখে যাওয়া সেই লিখায় তিনি তার স্ত্রী, ছোট মেয়ে, ছেলে ও মায়ের খোঁজ নেয়ার অনুরোধও করেন। এই হামলায় আল শরীফের সহকর্মী সাংবাদিক মোহাম্মদ কুরেকে এবং ক্যামেরা পার্সন ইব্রাহিম জাহের, মোয়ামেন আলী ওয়াহ এবং মোহাম্মদ নুফালও নিহত হন। খবরটি প্রচারের সময় আল জাজিরার এক উপস্থাপক দৃশ্যত আবেগ ধরে রাখতে পারেননি। হামলার দায় স্বীকার করে ইসরায়েলি সেনাবাহিনী আল শরীফকে গাজার সন্ত্রাসী সেলের প্রধান বলে দাবি করে। আর এই বিমান হামলাকে ফিলিস্তিনি সাংবাদিক সংগঠন রক্তাক্ত হত্যাকাণ্ড হিসেবে নিন্দা জানিয়েছে। দিল্লিতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে বিরোধী দলগুলোর বিক্ষোভে ছড়িয়ে পড়েছে তীব্র উত্তেজনা। সোমবার সকালে সংসদ এলাকায় বিক্ষোভ চলাকালে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রাসহ বেশ কয়েকজন বিরোধী এমপিকে আটক করে দেশটির পুলিশ। বিক্ষোভকারীরা সরকারি দল বিজেপির সঙ্গে নির্বাচন কমিশনের আতাতের অভিযোগ তুলে বিক্ষোভে স্লোগান দিতে থাকেন। আর এই বিক্ষোভ সংসদ এলাকা পেরিয়ে মধ্য দিল্লির রাস্তায় ছড়িয়ে পড়লে আটক হন বিরোধী সংসদ সদস্যরা। এ সময় মোতায়েন করা হয় বিপুল নিরাপত্তা বাহিনী। পুলিশের দাবি, আইনশৃঙ্খলা ও যান চলাচল স্বাভাবিক রাখতে বিক্ষোভকারীদের সরানো হয়েছে। তবে বিরোধীদের অভিযোগ, সরকারের নির্দেশে শান্তিপূর্ণ আন্দোলন দমন করা হচ্ছে। কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের আজ নির্বাচন কমিশন অভিমুখে মিছিলের পরিকল্পনা ছিল, কিন্তু সংসদ ভবনের চারপাশে ব্যারিকেড ও ঘেরাও করে রাখায় তা ব্যর্থ হয়। পরিস্থিতি চরমে পৌঁছালে দুপুর পর্যন্ত মুলতবি হয় সংসদের উভয় কক্ষ। বিরোধী দলগুলোর দাবি, ভোটার তালিকা জালিয়াতি ও প্রভাবিত করে বিজেপির জয় নিশ্চিতের চেষ্টা চলছে। দক্ষিণ এশিয়ার পাকিস্তান ও ভারতের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। সীমান্তে উত্তেজনা, সন্ত্রাসবাদ এবং পানি বন্টন ইস্যু সবকিছু মিলিয়ে দুই দেশের সম্পর্ক এখন চরম অবনতির পথে। এবার ভারতের সিন্ধু নদীতে বাঁধ নির্মাণ ঘিরে বিরাজ করছে অস্থিরতা। নির্মাণ শেষে পরপর 10টি ক্ষেপণাস্ত্র মারার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় টেম্পায় আয়োজিত এক অনুষ্ঠানে ফিল্ড মার্শাল আসিম মুনির দেশটির রাজনৈতিক ও বিভিন্ন পর্যায়ে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। সেখানে তিনি ভারতকে সরাসরি হুমকি দিয়ে বলেন, পাকিস্তানের অস্তিত্ব যদি হুমকির মুখে পড়ে তবে দেশটি শুধু নিজস্ব পতনেই থামবে না, বিশ্বের অর্ধেককে ধ্বংসের পথে নিয়ে যাবে। অনুষ্ঠানে তিনি আরও বলেন, আমরা বাঁধ নির্মাণের জন্য অপেক্ষা করব। যখন বানানো শেষ হবে 10টি মিসাইল মেরে এটি ধ্বংস করে দেব। সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয়, আমাদের মিসাইলের কোনো অভাব নেই। 1960-এর দশকে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত সিন্ধু নদ চুক্তি অনুযায়ী 3টি নদীর পানি পাকিস্তানের জন্য বরাদ্দ হলেও সাম্প্রতিক সময়ে ভারত সেই চুক্তি বাতিল ঘোষণা দেয়। চলতি বছরের মে মাসে দুদেশের মধ্যে 4 দিনের সংঘাত হয়, যেটি এপ্রিলের কাশ্মীরের পেহেলগ্রামে সশস্ত্র হামলায় 26 জন নিহত হওয়ার জেরে শুরু হয়েছিল। এছাড়াও পানি ইস্যু এবং সামরিক হুমকি দুই মিলে দক্ষিণ এশিয়ায় নতুন করে বড় ধরনের সংঘাতের শঙ্কা দেখা দিচ্ছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। ফাতেমা ফাতেজান, যুগান্তর নিউজ। প্রথম দেখায় মনে হবে গাজার কোনো এলাকা কিংবা যুদ্ধে বিধ্বস্ত কোনো ধ্বংসস্তূপ এটি, তবে না। এক ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়েছে তুরস্কের বালিকেচি প্রদেশের সিন্দিরগি শহর। রিক্টার স্কেলে 6.1 মাত্রার ভূমিকম্পে ধসে পড়েছে একের পর এক ভবন। সোমবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, রোববার স্থানীয় সময় সন্ধ্যায় তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলের বালিকেচি প্রদেশে 6.1 মাত্রা ভূমিকম্পন অনুভূত হয়। কেন্দ্রস্থল ছিল সিন্দিরগি শহর। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া জানান, ভূমিকম্পে অন্তত 16টি ভবন ধসে পড়ে এবং 29 জন আহত হন। এতে নিহত হন 81 বছর বয়সী এক বৃদ্ধা।
তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায় ভূমিকম্পের আঘাত ইস্তাম্বুল পর্যন্ত অনুভূত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে সিন্দিরকি ধ্বংসস্তূপে ভেঙে পড়া ভবন, বাঁকানো লোহার কাঠামো ও ধুলোস্তূপ স্পষ্ট দেখা গেছে। তুরস্কের এই ভূমিকম্পে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এক বিবৃতিতে ক্ষতিগ্রস্তদের দ্রুত সুস্থতা কামনা করে বলেন, উদ্ধার কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে লেখেন, আল্লাহ আমাদের দেশকে সব ধরনের দুর্যোগ থেকে রক্ষা করুন। প্রসঙ্গত, তুরস্ক ৩টি প্রধান টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হয় দেশটিতে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ পূর্বাঞ্চলে ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে তুরস্কে ৫০,০০০-এর বেশি এবং পার্শ্ববর্তী সিরিয়ায় আরও ৫,০০০ মানুষ নিহত হয়। ফাতেমা ফাতেজান, যুগান্তর নিউজ।